আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। রং চা দিয়ে আজকে সকালটা শুরু করব। তো সকালবেলা উঠেছি, উঠেই মন চাচ্ছে একটু চা করে নিই, চা বিস্কিট খেয়ে নিই, কারণ এখন আর নাস্তা বানাতে মন চাচ্ছে না। তো সকাল সকাল আদা, লবঙ্গ, তেজপাতা দিয়ে সুন্দর করে চা বানিয়ে নিলাম। আর বিস্কিট নিয়ে এসেছিলাম, খুব সুন্দর বিস্কিটগুলো, বেকারির বিস্কুট। অনেক পছন্দ আমার এই বিস্কিটগুলো বেকারির। তো সেগুলো দিয়েই চা খাওয়া হবে। আর টোস্ট নিয়ে এসেছিলাম, ব্রেড টোস্ট। তো ওই টোস্টগুলো একেবারেই নরম, অতটা খেতে মজা না। একেবারে নরম টোস্টটা কিন্তু আমার কাছে মজা লাগে না, কারণ চার মধ্যে ভেজালেই একদম মানে তেনা তেনা হয়ে যায় ভিজে এক চুটনি দেওয়ার সাথে সাথে। তো এই বিস্কিটগুলো কিন্তু বেশ ভালো, আর খুব বড় সাইজের, এক এক পিস নিলে এক একজনের হয়ে যায়। তো এখানে 3 জনের 3 পিস বিস্কিট নিয়ে নিলাম। আর ছোট মেয়ে অবশ্যই মুড়ি খাবে, কারণ ও চার মধ্যে যত যাই দেওয়া হোক না কেন মুড়ি খাবেই। তো ওদের জন্য টোস্ট নিলাম, আর বিস্কিট নিয়ে নিলাম 3 জনের জন্য 3 পিস। তো এখন আমরা চা খেয়ে নিই। তো চা খেতে খেতে কিছু গল্প করে নিই। তো কিছুদিন ধরে কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের একটা বিরোধিতা দেখা যাচ্ছে। তো এই বিরোধটা আমি মনে করি যে আসলে পুরো ভারতকে দোষ দিলে হবে না, বা পুরো বাংলাদেশকে দোষ দিলে হবে না। ভারতে কি ভালো লোক নাই? অবশ্যই আছে। আর ভারতে কি খারাপ লোক নাই? অবশ্যই আছে। তেমনি কিন্তু বাংলাদেশেও ভালো লোক যেমন আছে, তেমনি খারাপ লোকও আছে। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি, যে যেভাবে পারছে ভারত থেকে সেইভাবে কিন্তু বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে। সে বলা হোক কনটেন্ট ক্রিয়েটর বা একজন সাধারণ জনগণ। কিন্তু এটা কিন্তু ঠিক না। আপনাদের আসলে বোঝা উচিত যে বাংলাদেশ কিন্তু একেবারেই যে নির্ভরশীল ভারতের উপরে, এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। তো রিজিকের মালিক আল্লাহ। একভাবে না একভাবে মানুষ যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন তার রিজিকের ব্যবস্থাও নিশ্চয়ই আল্লাহ করবেন। তো এটা আমরা মুসলমান হিসেবে অবশ্যই বিশ্বাস করি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ভারত তো কিছু ফিরিয়ে দিচ্ছে না বাংলাদেশকে, যে না এটা আমি ত্রাণ হিসেবে দিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছি, সেরকম তো না বিষয়টা। বরঞ্চ বলতে গেলে যেই পরিমাণ বন্যা আমাদের দেশে হয় শুধুমাত্র ভারতের এই বাঁধগুলোর কারণে, তো সেই বন্যায় আমাদের বাংলাদেশ সরকারের বা বিভিন্ন সংস্থা থেকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করা হয়, বন্যার্তদের পিছনে যে খরচাটা করা হয়, মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে এক্সট্রা খরচাটা হয়ে যায়, তো সেটা থাকলে কিন্তু আমাদের আরও অনেক বেশি উন্নতি হতো। তো ভারত কিন্তু আমাদের ফ্রিতে কিছুই দিচ্ছে না, সব কিছু আমাদের অর্থ প্রদান করে নিয়ে আসতে হচ্ছে। তো তারপরেও যদি এরকম কথাবার্তা আপনারা ভারতীয়রা বলতে থাকেন যে ভারত ছাড়া বাংলাদেশ কিছুই না, ভারত ছাড়া বাংলাদেশ জিরো, ভারত ছাড়া না খেয়ে মরবে, ভারতে পানি ছেড়ে দিলেই বাংলাদেশ হাবুডুবু খাবে। তো হ্যাঁ, আপনাদের মন মানসিকতা বলবো, যারা এইসব কথা বলছে, সবাইকে আমি বলছি না, যারা এসব কথা বলছেন তাদের মন মানসিকতা কেমন, আপনারা নিজেদের কাছে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমাদের পানিটা আপনারা শুকনো মৌসুমে আটকে রাখেন বাংলাদেশের। যখন পানির প্রয়োজন হয় চাষাবাদ করতে, তখন কিন্তু ভারত পানিটা আটকে রাখে, এবং যখন অতিবৃষ্টি হয় এবং পানিটা আসলে রাখার জায়গা থাকে না, সব জায়গাটাই কিন্তু কানায় কানায় ভরা থাকে। বাংলাদেশ বলেন, বর্ষাকালে বাংলাদেশ, ভারত সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়। তো তখন ঠিক যখন পানিটা ছেড়ে দিলেই বন্যা হবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হবে, বাসস্থান নষ্ট হয়ে যাবে, ঠিক তখন কিন্তু পানিটা ছেড়ে দেওয়া হয়। তো এটা নিশ্চয়ই সভ্য জাতির কোনো লক্ষণ না, এবং প্রতিবেশীদের সাথে এরকম, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এরকম আচরণ নিশ্চয়ই কাম্য নয়। তো যারা এই ধরনের কমেন্ট করছেন, তারা নিঃসন্দেহে প্রতিবেশীর হক তো আদায় করছেনই না, এবং প্রতিবেশীর সাথে কেমন আচরণ করা উচিত না উচিত সেটা সম্পর্কে আমি মনে করব আপনার কোনো ধারণাই নেই। সে আপনার বাড়ির পাশের প্রতিবেশীই হোক, বা আপনার দেশের বর্ডারের পাশের প্রতিবেশী রাষ্ট্রই হোক, দুইটাই তো সমান, তাই না? রাষ্ট্রের কাছে প্রতিবেশী রাষ্ট্র, এবং আপনার আমার জনগণের কাছে আমাদের পাশের বাড়ির লোকটাই আমাদের প্রতিবেশী। তো সেই প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার বা তাদের সাথে ষড়যন্ত্র চক্রান্ত করে আসলে কি লাভ বা কি মজা আপনারা পান, সেটা আপনারা ভালো জানেন, ভারত সরকার ভালো জানে। এটা আমার আসলে বোধগম্য নয় যে এত মানুষকে বিড়ম্বনায় ফেলে এবং তাদের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত করে এটাতে কার কি লাভ হয় বা কার কি ক্ষতি হয়। ক্ষতি তো আমাদের হচ্ছেই, লাভটা কার আসলে কোন দিক দিয়ে হচ্ছে এটা আমার আসলে বোঝার
অনেক কিছু এখনও বাকি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভারত ছাড়া যে বাংলাদেশ চলবে না, এই কথাটা কিন্তু ভুল। হ্যাঁ, ভারতে অনেক চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য হয়তো ভারতে যায়, বাঙালিরা অনেকেই যায়, অস্বীকার করব না। তবে সেটা কিন্তু ফ্রি চিকিৎসা নিতে যায় না, অবশ্যই অর্থ খরচ করে আর্থিকভাবে প্রস্তুতি নিয়ে তারপরেই চিকিৎসা নিতে যায়। যে চিকিৎসা করেন তিনি অবশ্যই ভারতীয়দের কাছ থেকেও যেমন ভিজিট নেন, একজন বাংলাদেশে গেলেও কিন্তু সেম ভিজিটটাই নেন, তাই নয় কি? তো সেখানে তো গরিব হিসেবে তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হয় না, যে না এরা বাংলাদেশ থেকে এসেছে, এরা গরিব রাষ্ট্র, এরা আমাদের ছাড়া হচ্ছে কিছুই না, আমাদের মানে অধীনে তারা থাকে, আমরা দয়া করে তাদেরকে ফ্রি দেখিয়ে দিলাম, এরকম তো বিষয়টা না, তাই না? তারপরে যে জিনিসগুলো ভারত থেকে আমদানি হচ্ছে সেগুলো তো আমরা টাকা দিয়েই কিনে আনছি, বরঞ্চ বাংলাদেশ থেকে কিন্তু অনেক কিছু গিয়েছে ইতোপূর্বে, যেমন ইলিশ মাছটাকে প্রাধান্য দিই। তো এরকম কিন্তু ভারত থেকে আমাদের দেশে ফ্রিতে কিছু এসেছে বলে আমি জানি না, আমার জানা নাই। তো যাই হোক, এইগুলো অনেক বললে কিন্তু অনেক কথা বলা যায়, আর না বললে কোনো কথাই বলা যায় না। তো যেহেতু আমরা ভারত থেকে সব কিছু টাকা দিয়ে আনতে হচ্ছে, তাহলে আমরা একটু আনার রাস্তাটা না হয় পরিবর্তন করে ফেলবো বাংলাদেশিরা। ভারত থেকে না এনে অন্য কোনো রাষ্ট্র থেকে আনবো, হয়তো একটু ক্যারিং খরচ বেশি যাবে, বা অন্যদিকে একটু খরচাটা বেশি হবে, এই তো। তো বাঙালিরা 20 কোটি বাঙালি একত্রিত হয়ে কি করতে পারছে কি না পারছে, এই 1 মাসে হয়তো আপনারা অনেক ভালোভাবে বুঝে গেছেন যে এরকম ঐক্যবদ্ধ জাতি সারা বিশ্বে একটিও আছে কিনা। হয়তো আমরা গরিব জাতি হতে পারি, অতটা উন্নত নই, কিন্তু আমরা কিন্তু একতাবদ্ধ একটা জাতি। আমরা বাংলাদেশিরা কিন্তু একতাবদ্ধ। 20 কোটি মানুষ যদি আমরা 20 কোটি মানুষের যদি 15 কোটি মানুষও একতাবদ্ধ হয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ সব দুর্যোগ, সব কিছু মোকাবেলা করার ক্ষমতা ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিবেন। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো আপনারা নিজেদেরকে এত বেশি বড় মনে করবেন না এবং প্রভু মনে করবেন না, কারণ বাংলাদেশ আপনাদের কাছে ভিক্ষা নেয় না। বাংলাদেশ যেটা নেয় সেটা অবশ্যই আর্থিক লেনদেনের মাধ্যমে নেয় এবং কিনে নেয়। তো আপনারা নিশ্চয়ই বাংলাদেশকে দয়া করে কিছু দান করে দিয়ে যান না, বা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেন না, বা আপনারা বর্ডার ফ্রি করে দেন নেই যে গরিব রাষ্ট্র এরা বিনা ভিসায় বিনা টাকায় চলে আসবে, এরকম বিষয়টা না। তো এত গর্ব করার কিছু নাই, বরং বাংলাদেশিরা, বাংলাদেশ এবং ভারত দুটো পাশাপাশি রাষ্ট্র হিসেবে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখাটাই বেটার ছিল। সেটা আমাদের কাছেও কাম্য, আপনাদের কাছেও সেইটাই কিন্তু কাম্য হওয়া উচিত ছিল। তো সেখানে পাল্টাপাল্টি করে, শত্রুতা করে এবং এরকম চালাকি করে নিজের দেশকে বাঁচানোর জন্য অন্য দেশকে ডুবিয়ে দেওয়া, এগুলো আসলে কাম্য নয়। এটা আপনারা ভারতীয়রাই ভালো পারেন, এটা আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা পারি না। আর আপনারা বাংলাদেশি না হলেও ভারতে হলেও আপনারাও কিন্তু বাঙালি, যারা বাংলা ভাষাভাষী কথা বলেন তারা কিন্তু সবাই বাঙালি। তো একজন বাঙালি হয়ে আপনি ভারতের পশ্চিমবঙ্গে চলে গেছেন, আমরা পূর্ববঙ্গে আছি, তাই বলে আপনারা আমাদেরকে গালি দিবেন আর আমরা আপনাদেরকে গালি দিব না। এটা আমার পক্ষ থেকে আমি কখনোই গালি দিতে চাই না, কারণ আপনারাও বাঙালি, আমিও বাঙালি, আমরাও বাঙালি। তো বাঙালি হয়ে বাঙালিকে অপমান করা, এটা আমাদের শিক্ষায় আসে না বা আমাদের রুচিতে আসে না। যেহেতু আমরা সবাই বাঙালি, তো আমাদের নিজেদের স্বার্থ, নিজেদের দোষ ত্রুটি আসলে নিজেদের মধ্যেই ঢেকে রাখা উচিত। সারা বিশ্বকে দেখিয়ে এটা হাস্যকর বিষয় গড়ে না তোলাটাই ভালো, যে বাঙালি হয়ে বাঙালিকে এরকম বিদ্রূপ করছি, আর পানিতে ডুবিয়ে মেরে আবার স্ট্যাটাস দিচ্ছি, আবার চ্যানেলে প্রচার করছি ভারত ছাড়লো জল, বাংলাদেশ খাচ্ছে হাবুডুবু। তো এটা আসলে রুচির পরিচয়, এটা আপনাদের রুচিতে বাধে না, আপনারা করতে পারেন, তবে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের রুচিতে বাধে, আমরা এগুলো করতে পারি না। ঠিক আছে? তো যাই হোক, ভারত বাংলাদেশ কি করবে কি না করবে এটা সরকারি পর্যায়ে। তো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যেও দেখছি এরকম একটা ঝড় তুফান উঠে গেছে। তো এটা আসলে ঠিক না। আমরা কিন্তু ভারতের অনেক চ্যানেলের ব্লগ দেখি, বা ভারতীয়রা কিন্তু আমাদের অনেক চ্যানেলের অনেকের কন্টেন্ট ক্রিয়েট দেখে, বা তাদের মতো অনুকরণ করে, বা ভারতীয়দেরকেও কিন্তু বাংলাদেশিরা অনুকরণ করে বা দেখে, ভালোবাসা দেয়, এটাই। তো এরকম সম্পর্কটা থাকাই ভালো ছিল, সম্পর্কটা আপনারাই তিক্ত করে তুলছেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকই করবেন, সেটা নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। তো পথ একটা যদি বন্ধ হয়ে যায়, হাজারটা কিন্তু খোলা থাকে। তো আপনারা বন্ধ করবেন কি? ইনশাল্লাহ যেভাবে আপনারা আমাদের উপরে কর্তৃত্ব ফলাতে চাচ্ছেন, ইনশাল্লাহ সেটা হবে না, কর্তৃত্ব ফলাতে পারবেন না।
আমরা প্রয়োজনে টাকার বিনিময়ে যখন সব কিছু লেনদেনের বিনিময়ে সব কিছু হয়, আমদানি রপ্তানি, তো আমরা শুধু পথটা পরিবর্তন করব, দেশটা পরিবর্তন করব, হয়তো কিছু লাভ লোকসান হবে, এটাই। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে কিন্তু আঘাত করার উদ্দেশ্যে কোনো কথা বলিনি, শুধু আমাদের নিজেদের দেশটাকে যারা ছোট করে দেখছে বা আমাদেরকে যারা নগণ্য চোখে দেখছে, প্রভুত্ব আমাদের উপরে সৃষ্টি করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা বানাতে চলে এসেছি। বেসন টেসন কিছুই ছিল না, ডালও ছিল না, তো সেজন্য চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা কলমি শাক দিয়ে নিয়েছি, মানে উপস্থিত বুদ্ধিমতো তৈরি করেছি নাস্তাটা। কিছুটা কলমি শাক, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে তার মধ্যে দিয়েছি একটা ডিম ভেঙে, ব্যাস মোটামুটি একটা পকোড়ার মতো ভেজে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ ছিল। সাথে একটু শসা কেটে নিয়েছি, শসার মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে দারুণ একটা জিনিস হয়েছে। একদম মানে নিজের মাথা থেকে চিন্তা করে বের করে ফেলেছি যে কি নাস্তা তৈরি করব, তাহলে চালের গুঁড়ো দিয়ে একটু পকোড়ার মতো করি সবজি দিয়ে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।